যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। একবার যুদ্ধে হেরে যাওয়ার পর বারবার যুদ্ধ করে যে সফল হতে চায় সেই আসল যোদ্ধা। আর এডমিশন যুদ্ধে তোমাকে সফল করার প্রত্যয় নিয়েছি আমরা তিনজন। ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেলেও তোমার সামনে এখনো রয়েছে রাবি, চবি, জাবি, জবি, বিউপি গুচ্ছ সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুবর্ণ সুযোগ। আর তাই তোমার জন্য আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান ডেডিকেটেড ব্যাচ, যেখানে থাকছে বাংলার জন্য 15টি ক্লাস, ইংরেজির জন্য ডেডিকেটেড 15টি ক্লাস, এবং সাধারণ জ্ঞানের জন্য 15টি ক্লাস। এছাড়াও গুচ্ছের মৌলিক জিকের টোটাল 10টি ডেডিকেটেড লাইভ ক্লাস। এছাড়াও থাকছে ক্লাস টেস্ট, উইকলি টেস্ট এবং প্রতিটা বিশ্ববিদ্যালয় অনুরূপ ফাইনাল মডেল টেস্ট। আর পিডিএফ লেকচার শিট, ওয়েবসাইট সাপোর্ট এবং 24 আওয়ার্স প্রবলেম সলভিং সাপোর্ট তো থাকছেই। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, এই ডেডিকেটেড ব্যাচের কোর্সই কত? এই ডেডিকেটেড ব্যাচের কোর্সই হচ্ছে 1499 টাকা, কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি হলে তুমি মাত্র 999 টাকায় ভর্তি হতে পারছো। দেখা হচ্ছে আমাদের 3 শিক্ষকের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ক্যামেরাটা একটু দেখো। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গাইডলাইনমূলক ক্লাস নেন। তো আজকের ক্লাসটি হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি পরবর্তী সময় রাজশাহী কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটির আয়োজন। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই ক্লাসটা উপভোগ করবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু হুবহু প্রশ্ন কমন থাকবে, এবং এই প্রশ্নগুলো যদি সলভ করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি গঠনমূলক প্রশ্ন কমন পাবেন। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করবেন যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আজকের এই ক্লাসে কে কোথা থেকে যুক্ত আছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই, আমরা দেখতে চাই যে কোন জেলার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। প্রিয়া লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ একটু অসুস্থ, তারপরে ভালো আছি। তো আমরা আজকে ক্লাসটি শুরু করছি। সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সবাই একটু আর ইউ লিখে কমেন্ট করেন। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা সবাই একটু ঝটপট আর ইউ কমেন্ট করবেন। আর ইউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তারা কমেন্ট করবেন, আর ইউ লিখে কমেন্ট করেন। কারা কারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, ফর্ম কিনছেন বা ফর্ম তুলছেন, তারা একটু আর ইউ লিখে কমেন্ট করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারা কারা পরীক্ষা দিবেন সবাই একটু আর ইউ লিখে কমেন্ট করেন। অথবা কারা কারা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তারা একটু জিএসটি লিখে কমেন্ট করেন। যদিও এখন জিএসটির অধীন না, খুলনা আলাদা হয়েছে। তো সবাই কারা কারা জিএসটিতে পরীক্ষা দিবেন সবাই একটু জিএসটি লিখে কমেন্ট করেন। আমি দেখব যে কোন কোন শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এখানে আছে, আমি ওই বেসড আপনাদেরকে সবচেয়ে বেশি পড়ানোর চেষ্টা করব। তো আমাদের এই টপ 500 এমসিকিউ সলভ সিরিজ ক্লাসটিতে আমরা চেষ্টা করব যে যেই প্রশ্নগুলো বিগত বছরে আসছে বা এবছর আসতে পারে এইরকম সম্ভাব্য প্রশ্ন নিয়ে কিন্তু আমি এই ক্লাসটি আয়োজন করেছি। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, কারা কারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলছেন তারা সবাই আর ইউ লিখে কমেন্ট করেন। যারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলছেন তারা আর ইউ লিখে কমেন্ট করেন। ওকে, আমরা আসি আমাদের প্রথম প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। আমরা গত ক্লাসে 20টা প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, যে বলছে যে চর্যাপদের পদকর্তা নন কে। এটা কিন্তু একটা বিগত বছরের প্রশ্ন। বিগত বছরে কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে।
আমাকে একটু বলেন তো চর্যাপদে, এখানে একটু খেয়াল করি, চর্যাপদের একটু খেয়াল করি, চর্যাপদের পদকর্তা নন কে। এই চর্যাপদের পদকর্তা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি যদি ভুল না করি। তাহলে দেখি আমাদের কি প্রশ্নটা ছিল, যে চর্যাপদের পদকর্তা কয়জন। এই চর্যাপদের পদকর্তা নিয়ে আমাদের কিন্তু অনেক কনফিউশন আছে, অনেক দোটানা আছে। যেমন কিভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তিনি বলছিলেন চর্যাপদের পদসংখ্যা, চর্যাপদের কি সংখ্যা, পদসংখ্যা চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 50টি। কয়টি? চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 50টি। কয়টি? 50টি। এবং এই চর্যাপদের পদকর্তা বা লেখক, পদকর্তা অথবা রচয়িতা অথবা লেখক, চর্যাপদের লেখক কয়জন? 23 জন। কয়জন? 23 জন। একই সাথে এই নিয়ে আমাদের সুকুমার সেনের মতে, আবার সুকুমার সেন, একটু খেয়াল করেন, এটা বলছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবার অন্যদিকে সুকুমার সেন, এই সুকুমার সেন আবার বলছে যে ভাই চর্যাপদের পদসংখ্যা, সুকুমার সেনের মতো চর্যাপদের পদসংখ্যা হচ্ছে 51টি। কয়টি? 51টি। আর চর্যাপদের পদকর্তা কয়জন? চর্যাপদের পদকর্তা হচ্ছে 24 জন। পদকর্তা কয়জন? 24 জন। এটা কিন্তু বিগত বছরের একটা প্রশ্ন, এমন না যে আমি বানায় নিয়ে আসছি আপনাদের জন্য, এটা বিগত বছরের প্রশ্ন। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্নটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের একটা প্রশ্ন 2022 বি ইউনিটের একটা প্রশ্ন 22-23 সেশনের। এই প্রশ্নটা আসছিল যে ইউতে ক ইউনিট, বি ইউনিট, বি ইউনিট 22-23 সেশনে এই প্রশ্নটা আসছে। তাহলে আমি কিন্তু বানায় মন গড়া কোনো কথা বলতেছি না, ক্লাস শুরু হয়েছে, মাত্র ক্লাস শুরু হয়েছে। আমি একটু অসুস্থ, হসপিটাল থেকে আসছি, যার কারণে আমি 9টার ক্লাসটা 9:15-তে শুরু হয়েছে বা 18-তে শুরু হয়েছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি একটা রাইট টাইমে ক্লাসটা উপস্থিত হতে পারিনি। তবে আমি বিশ্বাস করি আমার শিক্ষার্থীরা সেটা বুঝবেন। আশা করি আমার কথা শুনেই অন্যান্য দিনের চেয়ে আজকের কথা বলার ধরন দেখে আমার রেগুলার শিক্ষার্থীরা বুঝতে পারছে যে আমার কথা বলার সুর অন্যরকম। একটু অসুস্থ, হ্যাঁ, তারপরও আমি চাচ্ছি যে, কারণ তোমাদের কিন্তু সময় নেই, তো এই সময়গুলোতে তোমরা রেগুলার ক্লাসগুলো করে তোমার বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করতে হবে। ভাই দিন শেষে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার সব পাপ মোচন হয়ে যাবে, তুমি যেই পাপ করছো ওই পাপও মোচন হয়ে যাবে। আর যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তাহলে একবার তুমি যে পাপ না করছো জীবনে, ওই পাপে তোমার ফাঁসাই দিচ্ছে। বুঝতে পারছো? যেমন সমাজ, সোসাইটি এরকমই, তুমি ভালো কিছু করলে তার সবাই দাবিদার হয়, কিন্তু তুমি খারাপ কিছু করে দেখো, তোমার এই দায় কেউ নিতে চাইবে না, এই দায় শুধু একান্ত তোমার। তুমি ভালো কিছু করো, তোমার এই দায় সবাই নেবে, সবাই বলবে আমি অমুক করছে, আমি তমুক করছে, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু। কিন্তু তুমি খারাপ করো, দেখবা তোমার এই দায় কেউ নেবে না, তোমার বাবা মাও নেবে না। বুঝতে পারছো? তাই একটু চেষ্টা করো, পরীক্ষার আর অল্প দিন আছে, রেগুলার ক্লাসগুলো করো। আমিও চেষ্টা করছি রেগুলার ক্লাস নেওয়ার। দেখো, আমরা বলছি চর্যাপদের পদকর্তা নন কে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন। তো আমরা কি বললাম, চর্যাপদের এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চর্যাপদের লেখক হচ্ছে কয়জন? লেখক বা পদকর্তা 23 জন, আর পদ আছে মোট 50টা। আবার সুকুমার সেনের মতো মোট পদ আছে কয়টা? মোট পদ আছে 51টি, আর পদকর্তা হচ্ছে 24 জন। কিন্তু এই যে তাদের মতামত, এগুলা কিন্তু চর্যাপদ যখন আবিষ্কার করে 1907 সালে, তখন এই আবিষ্কারের সময় চর্যাপদে পদ পাওয়া গেছে কয়টা? চর্যাপদে মোট পদ পাওয়া গেছে, এটা 1000 বছরের একটা পুরনো সাহিত্য, যেহেতু 1000 বছরের বই, এটা যখন সংগ্রহ করছে তখন এটাতে মাত্র 46.5টা পদ, 46.5টা পদ পাওয়া গেছে। কয়টা? 46.5টা, মানে 46.5, মানে 46টা পুরোপুরি পাওয়া গেছে, আর একটা অর্ধেক পাওয়া গেছে। ঠিক আছে, তার মধ্যে 23 নং পদটি খণ্ডিত আকার পাওয়া যায়, 24, 25 এবং 48 নং পাওয়া যায়নি।
তাহলে দেখো পদ পাওয়া যায় কয়টা, মাত্র 46.5টা। তার মধ্যে 23 নং পদটি, 23 নং, সবাই একটু খেয়াল করেন, 23 নং পদ, 23 নং পদ খণ্ডিত আকারে, এবং 24, 25 এবং 48 নং পদ, 48 নং পদ পাওয়া যায়নি, 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। তাহলে দেখো এই যে চর্যাপদ সম্পর্কে এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। তারপর চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য বা সন্ধ্যা ভাষা, আলো আধারির ভাষা। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা, আমরা গত ক্লাসে পড়েছি। তাহলে আমাদের চর্যাপদের ভাষাও দুইটা, এটা নিয়ে কিন্তু সমালোচনা আছে। চর্যাপদ যে পিওর বাংলা ভাষা রচিত এরকম কিন্তু নজির পাওয়া যায় না। কিন্তু একমাত্র আমাদের বাংলা সাহিত্যের কোনো দল মত নির্বিশেষে চর্যাপদের ভাষাকে কেউ বাংলা বলে নাই। একজন বলছে এটা চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। কে বলছে? আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে না, চর্যাপদের ভাষা এটা বঙ্গ কামরূপী ভাষার মতো দেখা যায়। আবার নেপালিরা বলছে না, এই চর্যাপদ গ্রন্থটি তো আমাদেরই লেখা, আমাদের ভাষায় লেখা। আবার একজন বলছে এটা মারাঠি ভাষায় লেখা, আমাদের মারাঠি ভাষা আছে, মারাঠির তারা বলছে এটা আমাদের ভাষায় লেখা। আবার এদিক দিয়ে আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলতেছে না, চর্যাপদের ভাষাটা হচ্ছে আলো আধারির ভাষা, অন্ধকার আচ্ছন্নের ভাষা, মানে বাংলা ভাষা, তবে এটা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। তো আমাদের এইখান থেকে প্রশ্ন আসলে চর্যাপদের ভাষা হচ্ছে আলো আধারির ভাষা, সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। এটা কে বলছে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যে বই আবিষ্কার করছে। আর চর্যাপদের যদি বলা হয় চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী ভাষা, এটা কে বলছে? এটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা আসবে না জীবনে, কারণ আমরা চাই আমাদের নিজেদের নামে কিছু হোক, আমরা ওই বঙ্গ কামরূপী এটা চাই না। আর চর্যাপদের ছন্দ থেকে প্রশ্ন আসলে কি করবেন? মনে রাখবেন চর্যাপদের ছন্দ থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দ। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আবার সংস্কৃত কবিগণের মতে চর্যাপদে সংস্কৃত কবিগণের মতে চর্যাপদে পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। কি ছন্দ? একটু লিখে রাখেন, পর্যটিকা ছন্দ। ভাই এগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। পর্যটিকা, পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। তাহলে সংস্কৃত কবিরা বলছে চর্যাপদ হচ্ছে পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। আর চর্যাপদ কি ছন্দ? নর্মালি আমাদের আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, কিন্তু সংস্কৃত কবিরা বলছে চর্যাপদ আবার পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। জাস্ট এর বাইরে থেকে আর পরীক্ষা প্রশ্ন আসার পসিবিলিটি নেই। আসতে পারে আরেকটা প্রশ্ন, চর্যাপদের একমাত্র বাঙালি কবি বলে নিজেকে পরিচয় দিয়েছে কে? চর্যাপদের একমাত্র নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা, নাম হচ্ছে ভুসুকুপা। তিনি এখানে বলছিলেন আজ ভুসুকু বাঙালি বইলি। কি বলছে? আজ ভুসুকু বাঙালি বইলি। তিনি চর্যাপদের মোট 8টা পদ রচনা করছে। চর্যাপদের তিনি আধুনিক কবি। জাস্ট এই কনসেপ্টগুলো মাথায় রাখেন, এর বাইরে থেকে আপনার চর্যাপদের পরীক্ষা প্রশ্ন আসার পসিবিলিটি নাই। ওকে, তো যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেন। ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের ভালো উপস্থিতি থাকলে আমরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটা নিতে পারবো। ঠিক আছে, যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই সালাম দিচ্ছেন, সবার সালাম একসাথে গ্রহণ করছি। লিখেছেন কেমন আছে, একটু অসুস্থ আছে, তারপর আলহামদুলিল্লাহ স্রষ্টার কাছে শুকরিয়া, ভালো আছে। ওকে, এখন আসি আমাদের বলছে চর্যাপদে পদ্যকর্তা নন কে? এখানে আছে বিরূপা, তারপর হচ্ছে চাটিল্যপা, সবরপা, সরহপা। একটু আসি চর্যাপদের পদকর্তাদের নামগুলো আমরা দেখি। বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদে 50টি পদ, 23টি পদ আমরা একটু আগে লিখছি, যে এখানে বলছে এখানে পদকর্তা ও তাদের পদের নাম উল্লেখ করা আছে। দেখেন কানহুপা চর্যাপদের সর্বোচ্চ পদের রচয়িতা, সর্বোচ্চ পদ লিখছে। কানহুপা কি করছে? চর্যাপদের সর্বোচ্চ পদ লিখছে কে? চর্যাপদের সর্বোচ্চ পদ লিখছে কানহুপা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখছে ভুসুকুপা। নাম কি? ভুসুকুপা। তার অরিজিনাল নাম, তার আসল নাম হচ্ছে শান্তিদেব।
তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে শান্তিদেব। তার আসল নাম শান্তিদেব। তিনি চর্যাপদের একমাত্র আধুনিক কবি। কি বলছে? আধুনিক কবি, আধুনিক কবি। তিনি আবার চর্যাপদের একমাত্র বাঙালি কবি বলে নিজেকে প্রমাণিত করছে। বাঙালি কবি। তিনি চর্যাপদের কি কবি? বাঙালি কবি। তিনি বলছিল আজ বুসুকু বাঙালি বইলি। তাহলে একটু খেয়াল করি, সরপা আছে, কুকুরিপা আছে, লুইপা আছে। দেখেন লুইপা, কুকুরিপাকে, কুকুরিপা হচ্ছে কুকুরিপা 3টা পদ লিখছে। কুকুরিপা কয়টা পদ লিখছে? 3টা পদ লিখছে। তারপর দেখেন সবরপা আছে, শান্তিপা আছে। তারপর দেখেন অন্যান্য পায়ের মধ্যে বিরূপা, গুন্ডুপা, গুন্ডুরিপা, চাটিল্যপা, ডুম্বিপা, তারপর দেখেন আর্যদেব পা, তারপর হচ্ছে ডেন্ডুন পা, দারিক পা, ভাদে পা, তারকা পা, কঙ্কন পা, জীবনন্দী পা, ধর্মপা, তন্ত্রী পা, মহধরণী পা, তারপর দেখেন কম্বলাম্বর পা, বিনা পা। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত তারা সবাই একটা করে পদ লিখছে। একটা করে কি লিখছে? পদ লিখছে। একমাত্র পদ পাওয়া যায়নি কার? লারি ডুম্বি পার। চর্যাপদের পদ পাওয়া যায়নি কার? লারি ডুম্বি পার। তাহলে এখানে দেখেন তো, এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? চটিল্যপা নামে চর্যাপদের কোনো পদকর্তার নাম নাই। চাটিল্যপা আছে। দেখেন একটু খেয়াল করি, চাটিল্যপা আছে। দেখেন এখানে খেয়াল করি প্রশ্নটা কতটা ক্রিটিক্যাল করছে। এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখেন চাটিল্যপা বলে একজন পদকর্তা আছে যে একটা পদ লিখছে। চাটিল্যপা কয়টা পদ লিখছে? একটি পদ রচনা করেছে। চাটিল্যপা কয়টি পদ রচনা করেছে? একটি পদ রচনা করেছে। চাটিল্যপা একটি পদ রচনা করেছে। দেখেন চাটিল্যপা আছে কিন্তু চটিল্যপা নামে কোনো পদ নাই। যে চটিল্যপা নামে কোনো ব্যক্তি নাই। এই জায়গায় যদি আকারটা দিত তাহলে হয়ে যেত চাটিল্যপা। তাহলে চর্যাপদের এখানে দেখেন চর্যাপদের পদকর্তা নন, লেখক নন কে? এই 4 জনের মধ্যে চর্যাপদের লেখক নন আমাদের এই চটিল্যপা। চাটিল্যপা রাইট অ্যান্সার। একটু চিন্তা করেন, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন, আপনার প্রশ্নটা কতটা ডিপ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর উত্তর যারা দিতে পারবেন, সকল প্রশ্নে এবারে সবাই প্রশ্নের উত্তর দেয়, এই প্রশ্নটার উত্তর যে দিতে পারছে আমি মনে করি সে ওই বিশ্ববিদ্যালয়ে টপ করছে। কারণ এই প্রশ্নগুলো দিয়ে কি হয়? এই প্রশ্নগুলো দিয়ে পজিশন আগায়। কারণ এই প্রশ্নটা সবাই স্কিপ করবে, 2-1 জন যারা পারবে তারাই হচ্ছে এই জায়গায় ব্যতিক্রম। তাহলে কি করতে হবে? আপনাকে 24টা পদকর্তার নাম মুখস্থ করে ফেলতে হবে। শেষ সময় বেশ কয়েকবার দেখলে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। ওকে, এরপরে আমরা আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমাদের কই? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বলছে ধনপতি ভারদত্ত ফুল্লরা কোন কাব্যগ্রন্থের প্রধান চরিত্র? দেখেন এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল, আপনাদের সিলেবাসের বাইরে থেকে আসছে। এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে আপনারা যে বলেন কথায় কথায় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন জানি না। দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাকে, যে আপনাকে বাংলা সাহিত্যের ইতিহাস জানা দিতে হবে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এখান থেকে কিন্তু আপনার পরীক্ষা প্রশ্ন আসে। তো আপনি যদি এখন থেকে একটা ধারণা না নেন, আমি রাশেদ ভাই আসি না ক্লাসে, আমি বলতেছি না বাংলা কই থেকে প্রশ্ন হয়, পরে আইসা তো চিল্লাফাল্লা বলবেন যে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝি না। কেমনে বুঝবেন আপনি তো ক্লাস করেন নাই, তাই না? তো আপনারা যারা ক্লাস করেছেন আমাদের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা, একটু আমি বলছি এভাবে দেখো, ইনশাল্লাহ ভালো করবা। তাহলে দেখো 21 নম্বর গেল, আমাদের 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বলছে যে ফুল্লরা, ধনপতি ভানুদত্ত ফুল্লরা, ধনপতি একটু দেখো, ধনপতি ভারদত্ত ফুল্লরা কোন কাব্যগ্রন্থের প্রধান চরিত্র? এটা রাইট অ্যান্সার, একটু লিখে নাও। 22 অনেকে লিখেছে অন্নদা মঙ্গল। আমরা অনেকেই দেখবা ছোটবেলায় এই 22 এটা অন্নদা মঙ্গল। অনেকে আমরা বলি না, এই যে এরকম একটা আমাদের কবিতা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাও কিন্তু এই অন্নদা মঙ্গলেরই কাব্যের লাইন। তবে এই অন্নদা মঙ্গলকে পরবর্তীতে কালকেতুর উপাখ্যান নামে কিন্তু আরেকটা ছোট করে বই লেখা হয়েছে, ঠিক আছে? এগুলো মূলত আসছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এর আগেটা 21 নম্বরটা ছিল প্রাচীন যুগ, এটা কোন যুগ থেকে আসছে? এটা আসছে মধ্যযুগ থেকে, বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে, বাংলা সাহিত্যের মধ্যযুগের মধ্যে মৌলিক সাহিত্য আছে একটা, আর একটা আছে অনুবাদ সাহিত্য। এই মৌলিক সাহিত্য, মধ্যযুগের সাহিত্যের আবার 2টা কনসেপ্ট আছে, একটা হচ্ছে মৌলিক সাহিত্য,
মধ্যযুগে হচ্ছে দুই রকম সাহিত্য, একটা হচ্ছে মৌলিক সাহিত্য আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য এই বাংলা মধ্যযুগের মধ্যেই কিন্তু আমাদের এই অন্ধকার যুগটা রয়েছে। বাংলা সাহিত্যে মধ্যযুগ কত থেকে কত? বাংলা সাহিত্যে মধ্যযুগ হচ্ছে 1201 থেকে এই 1800 পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। আর এই মধ্যযুগের মধ্যে প্রথম 150 বছরকে প্রথম 150 বছরকে কি বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগ বলা হয়। কি বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। আর এই অন্ধকার যুগে তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচনা হয় নাই, জাস্ট অনুবাদ কিছু সাহিত্যকর্ম রচনা হয়েছে, যেমন আমরা বলতে পারি হলায়েদ মিশ্র, তারপর হচ্ছে আমরা আরও কিছু সাহিত্য পাই যেগুলো হচ্ছে চম্পু কাব্য, গদ্য পদ্য মিশ্রিত কাব্যগুলো এখান থেকে রচনা হয়েছে। ওকে, ঈশ্বরী পাটুনি বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমরা এখানে দেখি কি অন্নদা মঙ্গল থেকে এই প্রশ্নটা আসছে। এটা কি আসছে? অন্নদা মঙ্গল থেকে আসছে। এটা মূলত এটা একটা মঙ্গল কাব্য। এগুলো কি? মঙ্গল কাব্য। এই মৌলিক সাহিত্যের মধ্যে মঙ্গল কাব্য আছে, মর্ষীয় সাহিত্য আছে, নাথ সাহিত্য আছে, এগুলো একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, মঙ্গল কাব্য কি ভাই? এক মঙ্গলবার থেকে শুরু হয়, আরেক মঙ্গলবার পর্যন্ত পাঠ করা হয়। এই 8 দিনের কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গলের জন্য, মঙ্গল বার্তার জন্য যে কাব্য পাঠ করা হয় তাকে বলা হয় মঙ্গল কাব্য। দেখেন, দুলাল মদিনা সুনাফর দেওয়ান, প্রধান চরিত্র, এগুলো কোন যুগের? বলেন তো, এগুলো কোন যুগের? এটাও মধ্যযুগ থেকে আসছে। দেখেন, মধ্যযুগ থেকে আসছে। আপনার জাস্ট পরপর যদি 4টা প্রশ্ন এভাবে দিয়ে দেওয়া হয়, আপনি শেষ, পরীক্ষা কাত। আপনি পরীক্ষা কাত হয়ে যাবেন। এরকম 4টা ইতিহাসের প্রশ্ন দিয়ে দিলে বলবেন ভাই কিসের পরীক্ষা দিতে আসছি, এডমিশনের নাকি চাকরির? এটা কিন্তু এডমিশন পরীক্ষার প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। একটু নড়েচড়ে বসেন ভাই, এগুলো বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন। আমি কোনো গল্প মারার প্রশ্ন নিচ্ছি না। এগুলো আপনি দেখেন, আপনার প্রশ্ন ব্যাংক থাকলে বাইর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনের আপনি ক সেটের আপনি বি ইউনিটের প্রশ্নটা বের করেন, তাহলে পেয়ে যাবেন। বি ইউনিটের প্রশ্নটা বের করেন, পেয়ে যাবেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে দুলাল মদিনা সোনাফর দেওয়ান, তাহলে আলাল দুলাল মদিনা এগুলো কই আছে বলেন তো? আছে মহুয়া পালা, কাজল রেখা, মদিনা দেওয়ানি মদিনা, ইউসুফ জুলেখা, কই আছে বলেন তো? এটা জাস্ট আপনারা কনসেপ্ট খাটায়, আপনারা যারা পড়েন নাই। আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট, আমি লিটারেচার স্টুডেন্ট, আমি পড়ে আসছি, আমি পড়ছি যে আলাল দুলালের কাহিনী পড়ছি, মহুয়া কাব্য পড়ছি। ঠিক আছে, আমি আলাল দুলালের এই যে মদিনা দেওয়ানা মদিনা এটা পড়ছি। দেখেন এখানে মদিনা, এই মদিনা আপনি এখানে মদিনা দেখেই কিন্তু অটোমেটিক্যালি আপনি এটা চিহ্নিত করে দিতে পারবেন। কিন্তু এটা কিন্তু আসলে দুলাল আর আলাল, তারা হচ্ছে 2 ভাই। আলাল দুলাল 2 ভাই, আলাল আর দুলাল 2 ভাই, আলাল আর দুলাল 2 ভাই। ঠিক আছে, আলাল দুলাল 2 ভাই। তারা যখন ছোট থাকে তখন তার আম্মার একটা কঠিন রোগ হয়। এই সোনাফর দেওয়ান হচ্ছে মূলত এই আলাল দুলালের বাবা। সোনাফর দেওয়ানকে আলাল দুলালের বাবা। এই সোনাফর দেওয়ান যখন তার ওয়াইফ, মানে আমাদের এই আলাল দুলালের মা যখন অসুস্থ হয়, তখন আমাদের মেয়েরা আপুরা যেটা করেন, বলছে আমি অসুস্থ হলে বলে যে দেখো আমি মারা গেলে আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে তুমি থাইকো, তুমি কিন্তু বিয়ে করো না আরেকটা। তো আমাদের এই সোনাফর দেওয়ানের ওয়াইফ আলাল দুলালের মা তার মৃত্যু শয্যা অবস্থায় তার বাপেকে শপথ করাচ্ছে, মানে তার হাজবেন্ডকে বলতেছে দেখো কৈতর আর কৈতরীর গল্প দিয়া বলে যে দেখো আমি একটা দেখছি কৈতর আর কৈতরী, এগুলো তো মূলত পালা গানের মতো গানের ছন্দে ছন্দে বলছে কৈতর আর কৈতরী আমি দেখা বলি যে কৈতর আর কৈতরী দুইটা হচ্ছে মানে কবুতর আর কি, কবুতরের বাবা মা বাচ্চা, কবুতরের বাচ্চা যখন হয় কবুতরের বাবা মারা কি করছে, কবুতরের বাবা মারা বলছে যে আমি দেখলাম যে একটা কবুতরের বাচ্চা, 2টা বাচ্চা আছে, একটা কবুতরের বাচ্চা, পুকুর ঘাটে কবুতর দেখলাম, কবুতরের বাচ্চা 2টা আছে। কিছুদিন পরে যায় দেখি কবুতরের মাটা মারা গেছে। মারা যাওয়ার পরে কি হয়েছে, এই কবুতর আবার কি করছে, আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পর নতুন কবুতর আসছে। এই নতুন কবুতর, মহিলা কবুতরটা কি করছে, মহিলা কবুতরটা তোমার ওই সতীনের বাচ্চা, মানে সতীনের বাচ্চাদের দেখতে পারে না, মানে আরেকজনের বাচ্চা কাচ্চা দেখতে পারে না, ভাবতেছে এগুলো মাইরা ফেলবে, কেমনে মারবে। তো কি করে মারবে, তখন এখন তো বলতে পারতেছে না মাইরা ফেলবো। তো এর জন্য কি করবে, বাপরে খাবার আনতে পাঠাইছে যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো। তো বাচ্চারা খাবার আনতে পাঠাইছে, আর এদিক দিয়ে কি করছে, এদিক দিয়ে বাচ্চা 2টারে ফেলে মাইরা ফেলছে।
তো মূলত আমাদের এই জায়গা থেকে আমাদের এই সোনাফর দেওয়ানরে বলতেছে, সোনাফর দেওয়ানের ওয়াইফ, যে আমি যদি মারা যাই তুমি কি করবা না, তুমি আরেকটা বিয়ে করো না। তুমি আরেকটা বিয়ে করলে আমার এই আলাল দুলাল দুই স্বর্ণের মানে আমার সন্তানদেরকে সতী নাইসা মাইরা ফেলবে, তুমি কিন্তু বিয়ে করো না। পরে এগুলো শপথ পড়ায়, পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব না। কিন্তু সে যেহেতু দেওয়ান রাজা, তাকে অন্যান্য মানুষ বুঝাইলো যে দেখো তোমার বাচ্চাগুলো ছোট ছোট, বড় করার জন্য, মানুষ করার জন্য বিয়ে করা দরকার। তো বিয়ে করার পরে কি করে, আমার এই আলাল দুলালরে কি করে, আবার তারা মেরে ফেলার চেষ্টা করে, জল্লাদদের টাকা দিয়া বলে যে তাদেরকে নৌকা দিয়া তোমরা নিয়ে ডুবাই মাইরা ফেলবা। কিন্তু পরবর্তীতে মূলত আসলে তারা অনেক মাপ টাপ চাইয়া, বাচ্চারা কান্নাকাটি করে বলছে আমাদেরকে মাইরো না, নদীতে পাঠাইছে মারার জন্য, বুঝছো। তো রাজা যখন আসছে তখন বলছে যে তোমার দুই ছেলে হয়েছে, নৌকা ডুবে মারা গেছে। হ্যাঁ, এটা বলছে, কিন্তু ওই দিক দিয়ে মূলত আমাদের এই সৎ মা ওই চাইছে মারতে আর কি। তো মূলত এইরকম একটা কাহিনী। এই জায়গায় আমরা তো অনার্সে যারা পড়ছি, বাংলা সাহিত্য লিটারেচার পড়ছি, আমরা তো সবই পড়া লাগছে মোটামুটি। তো পরবর্তীতে তারা বাইচা ফিরে, কিন্তু রাজ্যে আবার পরে আসে যখন বড় হয়। একজন কি করে, এই আলাল দুলাল তারা দুইজন একটা কৃষকের বাড়িতে যে আশ্রয় নেয়, ঠিক আছে, ওইখানে কাজের লোক হিসাবে থাকে। যখন প্রতিষ্ঠিত হয়, বড় হয়, তখন আবার এই রাজ্যে ফিরে আসে রাজ্য দখলের জন্য, ঠিক আছে। তো এই রাজ্য দখল করে, ফাইনালি তারা রাজ্য দখল করে। হ্যাঁ, এর মধ্যে আবার আমাদের এই দুলাল সাহেব আবার বিয়ে শাদী করে ফেলে, তারপর আবার এসে এখানে বিয়ে করে। এগুলো নিয়ে একটা নানান কিচ্ছা কাহিনীর একটা গল্প। তো তোমরা জাস্ট এইটুকু মনে রাখলে হবে। কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্রের নাম কি? এখন আসছে আমাদের সিলেবাসের মধ্যে আসছি। দেখেন 24 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? 24 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে বলেন? কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্রের নাম কি? কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্রের নাম কি? স্যার গল্প শোনাতে ভালো লাগে। বাংলা সাহিত্যে পড়েন, ভালো লাগবে, অনেক প্রচুর গল্প আছে। কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্রের নাম কি? আমার মনে হয় বইটা এখানেই আছে, মহুয়া পালা। থাকলে এখনই দেখাইতে পারতাম। মেঘদূত আছে আপনাদের, এই যে মেঘদূত আছে আমার সামনেই আছে, মেঘদূত। খোয়াবনামা আছে, দেখছেন, এই যে কিউট কিউট কাব্য, মেঘদূত। আপনারা যারা চান্স পাবেন, চান্স পাইলে আমার এই যে পড়া এই কাব্যগুলো তো আপনাদেরকে দিয়ে দিব, একটা একটা করে গিফট করব। এই দেখছেন খোয়াবনামা, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, যে হেলদি সাইজের মোটা বই, মেঘদূত মোটা বই, এগুলো পড়তে ভালো লাগে। তারপরে আরও আছে, আর কি আছে বলেন তো দেখি। আমাদের 20 বৃক্ষ, যে 20 বৃক্ষ দেখছেন, এই যে 20 বৃক্ষ, এগুলো আপনাদেরকে গিফট করব, ঠিক আছে। তারপরে দেখেন এই যে আমাদের জসিমউদ্দিন সাহেবের সুজন বাদিয়ার ঘাট, এগুলো আপনাদেরকে গিফট করবো আপনারা চান্স পেলে, বুঝছেন। বাংলা ডিপার্টমেন্টে পড়া খুবই মজা, ঠিক আছে। স্যার আমাকে একটা দিয়ার, হ্যাঁ, যা চান্স পাবেন, চান্স পেয়ে আমাকে বলবেন, আমি গিফট করবো আপনাদেরকে। ওকে, উপন্যাস কিনবো, গল্প। ওকে, এখন পড়েন আগে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। তাহলে কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? আমার তো গ্রাজুয়েশন শেষ, অনার্স মাস্টার শেষ, আমার এই বই মেলা আগেই কাজ শেষ, কিন্তু আমি পড়ি এগুলো মাঝে মাঝে, ভালো লাগে, এর জন্য রাখি টেবিলে। তো একটু খেয়াল করি, কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি? কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রুব। তিনি এই ধ্রুব চলচ্চিত্রে তিনি নারদের অভিনয় করেন। নারদ কি দেখবেন, আমাদের মুসলিম ধর্মে থাকে না এরকম ফেরেশতারা কিনে আসে, উহি নিয়ে আসে, আর আমাদের এই হিন্দু ধর্মে নারদ থাকে, তারা কিনে আসে, বাণী নিয়ে আসে, ঠিক আছে। ভাইয়া আমি চান্স পেলে আমাকে দিয়েন, অফকোর্স সবাইকে দিব, যারা চান্স পাবেন সবাইকে দিব। কারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চান, কারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চান, কারা জিএসটিতে চান্স পাইতে চান, একটু কমেন্ট করে দেখেন তো, কারা কোথায় চান্স পাইতে চান, একটু কমেন্ট করেন তো দেখি। কারা সিইউ, পাহাড়ি ইউনিভার্সিটির মধ্যে পাহাড় আছে ইউনিভার্সিটিতে পাহাড় আছে সিইউতে, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে পশ ইউনিভার্সিটি হচ্ছে বিইউপি, যেখানে আপনি পাবলিকের পরে প্রাইভেটের ফিল পাবেন। বিইউপিতে পড়তে চান কারা? বাংলাদেশের সিল্ক সিটি খ্যাত রাজশাহীতে সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে আরইউ। কারা আরইউতে চান্স পাইতে চান?
আর বাংলাদেশের সবচেয়ে বাপ্পারাজের মতো যারা শেখা খাওয়া পাবলিক, তাদের জন্য বাংলাদেশের সবচেয়ে উদার বিশ্ববিদ্যালয়, মানে সবার জন্য মনটা খুইলা উদার করে রাখছে, সবচেয়ে বড় উদার বিশ্ববিদ্যালয় হচ্ছে জিএসটি। এটা কোনো বিশ্ববিদ্যালয় না, জিএসটি অধিভুক্ত, মানে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে মূলত যারা হতাশ পাবলিক তাদের জন্য একটা আইডেন্টিটির নাম, তাদের জন্য একটা আইডেন্টিটির নাম, তাদের জন্য কি একটা আইডেন্টিটির নাম, আইডেন্টিটির নাম মানে হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম। সোজা কথা, বিশ্ববিদ্যালয় ভাই সব বিশ্ববিদ্যালয় একই, পাবলিক বিশ্ববিদ্যালয় সবই এক। এটা মনে হবে কখন জানেন? আপনি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়েন, কিন্তু এর আগে আপনার মনে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় উমুক, ঢাকা বিশ্ববিদ্যালয় তুমুক, ঠিক আছে? চান্স পাইলে সব বিশ্ববিদ্যালয়ের সিলেবাস মোটামুটি কাছাকাছি একই, পড়াশোনা এক, জাস্ট কালচারটা ভিন্ন। হ্যাঁ, তো আপনার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অফকোর্স চান্স পাওয়া উচিত এই কালচারটা জানার জন্য। ওকে, তো আমার সাথে যারা যারা আছেন সবাই একটু দেখেন। ধ্রুব, ওকে ফাইন। এরপর একটু আমরা আসি, লিখবেন হাবু শর্মা ছদ্মনামে কে লিখতেন? হাবু শর্মা ছদ্মনামে কে লিখতেন? দেখেন আজকে প্রশ্নগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করেছি, কারণ এগুলো বিগত বছরে আসছে। আমি বাছাই কিন্তু প্রশ্ন নিয়ে কিন্তু আমি প্রশ্ন করি। দেখেন হাবু শর্মা কার ছদ্মনাম? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এম ওবায়দুল্লাহ। রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? হাবু শর্মা ছদ্মনামে কে লিখতেন? রাবিতে পড়তে চাই স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি রাবিতে পড়েন। আপনি রাবিতে পড়লে প্রচুর পরিমাণ আম খাইতে পারবেন, আমাকেও একটু পাঠাইতে পারবেন, ঠিক আছে? যদিও পাঠাবেন না, আমি প্রায় 7 বছর যাবত পড়াচ্ছি ইনশাল্লাহ। আমি দেখেছি অনেক অসংখ্য শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমের বিজনেস করে, আম খায়, নিজেও খায়, পরিবারেরও পাঠায়, আবার ব্যবসাও করে, ঠিক আছে? প্রচুর টাকা পয়সার মালিক হতে পারবেন। ওকে আসি, দেখেন আমরা বলছি যে হাবু শর্মা কার ছদ্মনাম? হাবু শর্মা কার ছদ্মনাম? 25 একজন লিখছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি। মেহেদি নুসরাত মিম লিখেছে অপশন সি। আশরাফুল ইসলাম লিখেছে অপশন সি। থ্যাংক ইউ। একটু এগুলো মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে। ওকে, তারপর আসি, বলছে দ্য টার্মিং অফ দ্য শেয়ার, এই বাংলা অনুবাদ গ্রন্থের নাম কি? এটা মূলত হচ্ছে, এই গ্রন্থটা মূলত হচ্ছে একটা বিদেশি গ্রন্থ, বিদেশি কাব্যগ্রন্থ। এই বিদেশি গ্রন্থের মধ্যে একটা সিস্টেম আছে। এটা মূলত কিসের জন্য গ্রন্থটা? এটা মূলত হচ্ছে আমরা বলি মুখুরা রমণী বশীকরণ একটা বই। এটার বাংলা হচ্ছে মুখুরা রমণী বশীকরণ। দ্য ট্রেমিং অফ দ্য শেয়ার মানে হচ্ছে মুখুরা রমণী বশীকরণ। মুখুরা রমণী কি? মুখুরা রমণী হচ্ছে যে রাগী মেয়ে আছে না, রাগী বদমেজাজি মেয়ে আছে না, তাদেরকে বিয়ে করলে কিভাবে বশ করবে, এগুলো হচ্ছে মুখুরা রমণী বশীকরণ। ঠিক আছে? মূলত এক রাজার মেয়ে আছে 3টা। মেয়ে আছে কয়টা? 3টা। এই 3টা মেয়ের মধ্যে একটা মেয়ে খুব রাগী। তো রাজা বলছে আমার এই মেয়েরে বিয়ে করে, যারা মনে করো যে বিয়ে করবে তাকে অনেক উপহার দিবে, এই হ্যানতেন। তো এই মেয়েকে ইমপ্রেস করে বিয়ে করছে। বিয়ে করার পর এখন একদিন মানে বিয়ে করার পরে কি করছে, ওই যে বিয়ে করছে বর, সে কি করছে আপনার গেছে নিজের বাড়িতে যাবে, বিয়ে করে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে কি করছে, মেয়ে তো রাগী, প্রচণ্ড রাগী। মেয়ে কি রাগী, মেয়ের চেয়ে ডাবল রাগী হচ্ছে তার হাজব্যান্ড। ভাইয়া আমি আপনার শিক্ষা বই প্লাস মিহিজিকা ফাইনাল সাজেশন বই 2টা নিতে চান? তাহলে আমাদের এই নাম্বারে একটু ইনবক্স করেন। আমার বই যারা নিতে চান তারা 01814443392। আপনি একদম মুখ্যম সময় নক দিচ্ছেন ভাই। আমার কাছে শিক্ষা বই মাত্র একটা বই আছে, 1 কপি বই আছে। এই 1 কপি বই আছে, আর আরেকটা জায়গায় 7 কপি বই আছে। মোট আমার কাছে 8 কপি বই আছে, আর কোনো বই নাই, স্টক আউট বই। ঠিক আছে? ওই যে 152 পৃষ্ঠার বই থেকে অনেকগুলো কমন দেখাইছি না, বাঙালি তো আবার কমনে বিশ্বাসী। ঠিক আছে? 8টা প্রশ্ন যখন ঢাকা ইউনিভার্সিটিতে কমন আসছে এমন কঠিন প্রশ্নের মধ্যে, তখন এই বই ভালো। ওরে কি কয়, এত বড় বই, 1000 পৃষ্ঠার বই, 12টা প্রশ্ন থেকে 11টা প্রশ্ন কমন পাইছি। রাশেদ ভাইয়ের 152 পৃষ্ঠা চটি বই থেকে আমরা এই যে 152 পৃষ্ঠার এই বই, এই 152 পৃষ্ঠার বই থেকে 8টা প্রশ্ন কমন। বাপরে বাপ, এই বই কিনতে হবে, এই বইটা কি করতে হবে, কিনতে হবে। এই একটা বই আছে রে আমার কাছে আছে। ও না, এটা কারেকশন কপি। এই যে দেখো কমন আসছে, দেখাইছি কমন আসছে, মেলা প্রশ্ন কমন আসছে। এই যে দেখো 1 পৃষ্ঠা থেকে 2টা প্রশ্ন কমন। দেখছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কমন আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমন আসছে। দেখো এই যে দেখো কমন আসছে, প্রচুর কমন আসছে, সব বিশ্ববিদ্যালয়ে কমন আসবে। দেখো এই যে কমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটে কমন। আমি আমার পেজে দিয়ে রাখছি, দেখো এই যে উদ্যত্ত পৃথিবী,
এই যে দেখো কমন। তো মূলত কমন পড়লে আসলে পাবলিকরা খায় বেশি, তোমরা তো আসো, তারপর কমনের চিন্তায় থাকো। তো দেখো আছে, চলো তাহলে এই যে মুখুরা রানী মানে একজন মেয়েকে, একজন রাগী বদমেজাজি মেয়েকে কিভাবে বশীকরণ করে, এইটা মূলত নিয়ে একটা রচনা। এটা হচ্ছে মুখুরা রমণী বশীকরণ গ্রন্থ, ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন। আসি, লাল সালু উপন্যাসে উল্লেখিত শস্যের চেয়ে বেশি ধর্মের চেয়ে বেশি কি বেশি, শস্যের চেয়ে বেশি কি আর ধর্মের চেয়ে বেশি কি, শস্যের চেয়ে বেশি ধর্মের চেয়ে বেশি। সেরা বই, পড়ানো ভালো লাগে, থ্যাংক ইউ। তো একটু দেখেন, বলছে শস্যের চেয়ে বেশি কি আর ধর্মের চেয়ে বেশি কি, একটু খেয়াল করেন, শস্যের চেয়ে বেশি ধর্মের চেয়ে বেশি। এটা শস্যের চেয়ে বেশি কি, শস্যের চেয়ে কি বেশি বলেন তো দেখি, শস্যের চেয়ে কি বেশি, শস্যের চেয়ে কি বেশি, শস্যের চেয়ে কি বেশি, শস্যের চেয়ে কি বেশি, শস্যের চেয়ে টুপি বেশি, শস্যের চেয়ে কি বেশি, টুপি বেশি আর ধর্মের চেয়ে আগাছা বেশি, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। গল্পটা আরেকবার বলবেন না ভাইয়া? আরে মূলত হয়েছে মেয়ে একটা রাগী মেয়ে, তারে সে খুব রাগী, এখন রাজা টেনশনে আছে যে এই মেয়ের যে বিয়ে করবে ওরা রাখবে কেমনে। তো মূলত আমাদের এই যে বিয়ে করছে সে কি করছে, সে যখন তার নিজের বাড়িতে গেছে, যা বলতেছে যা সে প্রচুর রাগী বদমেজাজি, যা দরজা মজা লাথি দেওয়া গেছে, কি হচ্ছে আমার বউ, আমি আমার বউকে নিয়ে আসছি, আমার বউ এই প্রাসাদে আসছে, আমার বউর জন্য কোনো সাজসজ্জা নাই, কোনো বাদ্যবাজনা নাই, কোনো ফুলের বরণের ব্যবস্থা নাই, আমার বউ এই সেই বলে চিল্লা হাল্লা করতেছে। হ্যাঁ ঠিক আছে, সে তখন রুমে গেছে, রুমে যায় বলতেছে এই খাটে আমার বউ শোবে, কেন শোবে এই খাটে, এইগুলো ভাঙা ফেলো, এগুলো চেঞ্জ করে ফেলো। মানে সে প্রচুর রাগে, এত পরিমাণ মেজাজি জামাই, মেয়ে কি মেজাজ, মেয়ের চেয়ে 3 গুণ বেশি মেজাজ। বউয়ের সবসময় আতঙ্কে থাকে, কিরে ভাই আমি কি আগুন, আমার চেয়ে দেখি আরো বেশি আগুন এটা, ঠিক আছে, এরকম আতঙ্কে থাকে। তো এখন একদিন বাপের বাড়ি গেছে 3 জামাই, মানে আমাদের এই মেয়ে 3 মেয়ে, তো রাজা তো 3 মেয়ের জামাই, তো জামাইরা সবাই একসাথে বসছে, বসে বলছে একটু দেখি তো কার বউ কার প্রতি আনুগত্য বেশি, কার বউ কারে বেশি মানে। তো প্রথম 2 মেয়ে তো হচ্ছে শান্তশিষ্ট, বলছে একজন বলতেছে আমার বউ আমার কথা শোনে, আমার বউ আমার কথা উঠে বসে, ঠিক আছে। আরেকজন বলতেছে না আরে আমার বউ আমার কথা শোনে, খুব ভদ্র। আর যে মানে বদমেজাজিটারে বিয়ে করছে, যেটার কেউ পোষ মানাইতে পারবে না ভাবছিল, ওই মেয়েকে যে বিয়ে করছে সে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখা যাক। তখন বলছে আমরা প্রত্যেকের বউদেরকে ডাক দেই, একটু আসতে বলি, দেখি কে কীরকম বিহেভিয়ার করে। যখন বড় জামাই ডাক দিয়ে বলছে ওগো শুনছো একটু আসো না, তখন বলতেছে আরে এত কাজ করতেছে আসতে পারবো না, পরে আসবো না, যাও পরে আসবো, কি বলার বলো। তো বুঝতে পারছে, ডাক দিছে। তারপরে দ্বিতীয়জন ডাক দিছে তার বউকে, বলতেছে এই কই গো শুনছো একটু আসো, বলছে আসতেছি দাঁড়াও একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি, কি বলবা বলো। আসেই নেই, 2 জন আসেই নাই, ঠিক আছে, বলতেছে ঠিক আছে আসতেছি এরকম আর কি, পাত্তা দিছে না। কিন্তু যে বউ মানে খুব রাগী ছিল, ভাবছে যে এই মেয়ের তো ডাক দিলে মারধর করতে পারে, ঠিক আছে, এত পরিমাণ বদমেজাজি। যখন জামাই বলছে এই শুনছ, বলছে দৌড়ে আসছে, বলছে হ্যাঁ কি বলো কি লাগবে, কিছু লাগবে তোমার, কিছু লাগবে, চা দিব, কফি দিব, তোমার কিছু লাগবে, তোমার কোন সমস্যা হচ্ছে বলো। তো তখন বুঝতে পারছে যে আসলে না কাহিনীটা কোন জায়গায়। তো মূলত রাগের উপরে রাগ আছে, ঠিক আছে। তো এই গ্রন্থটার নামই ইংলিশে হচ্ছে দ্য টার্মস ওয়ান্স, আর বাংলায় হচ্ছে তো আপনার বহু কি বলে এখনই তো ভুলে গেলাম, মুখুরা রমণী বশীকরণ, ঠিক আছে, বাংলা হচ্ছে মুখুরা রমণী বশীকরণ, এটা হচ্ছে বাংলা অনুবাদ, আর ইংলিশে হচ্ছে দ্য ট্রামেন অফ দ্য শেয়ার হচ্ছে আপনাদের ইংলিশ এই গ্রন্থটার নামে। এই গ্রন্থটা মূলত ইংলিশ গ্রন্থটাকে বাংলা কি বলে মুখ দিয়ে কথা আসতেছে না, অনুবাদ করা হয়েছে, ঠিক আছে। লাল সালু উপন্যাস প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, দেখেন প্রথম প্রকাশিত হয় কোন প্রকাশনী থেকে, একটু খেয়াল করি, প্রথম প্রকাশিত হয় কোন, এই হৃদয় এটা কি করছো, এটা ভুল আছে, এটা ভুল আছে। লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত কোন প্রকাশনী থেকে, লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় একটু দেখেন, রাইট অ্যান্সার হবে কমরেড পাবলিকেশন থেকে, এখানে হবে রাইট অ্যান্সার হবে কমরেড পাবলিকেশন, সবাই একটু দেখেন, রাইট অ্যান্সারটা লিখলেন কমরেড
কমরেড পাবলিকেশনস থেকে, আবার কমরেড পাবলিকেশনস থেকে, কমরেড পাবলিকেশন থেকে লালসালু উপন্যাসটি প্রকাশিত হয় বা প্রকাশনী, কোন প্রকাশনী? এটা হবে কমরেড পাবলিকেশন থেকে, কমরেড পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, লাল সালু হচ্ছে কমরেড পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, কমরেড লিখে রাখেন, কমরেড পাবলিকেশন থেকে। এরপর একটু আসি অপরিচিত গল্পে ফাল্গুর বালির মতো উপমা দ্বারা কোন চরিত্র বা কার চরিত্রকে বোঝানো হয়েছে? ফাল্গুর বালির মতো বলতে কার চরিত্রের বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়েছে? ঠিক আছে, এটা গদ্য অপরিচিত থেকে আসছে। সবাই একটু আমাকে বলেন এই 29 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 29 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ফাল্গুর বালির মতো কার? ফাল্গুর বালি মানে কি জানেন তো? যে মানে কোনো মানে আকামের জিনিস আর কি। ফাল্গুর বালি, হ্যাঁ, কমরেড পাবলিকেশনস থেকে। রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? 29 কি হবে? ফাল্গুর বালির মতো কে? ওকে, ফাল্গুর বালির মতো হচ্ছে আমাদের অনুপমের মামা। এই অনুপমের থেকে বছর ছয়েক কত বড়? তার মামা 6 বছরের বড়, এগুলো আসে। ঠিক আছে, অনুপম সংসারে তিনি ফাল্গুর বালির মতো নিজেকে অন্তরে শুষে নিয়েছেন, ঠিক আছে, ফাল্গুর বালির মতো। ওকে, এরপর আসি শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? শরৎচন্দ্রের বিলাসী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? শরৎচন্দ্রের বিলাসী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বছর 6 বড়, 6 বছরের বড়। ঠিক আছে, ওকে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ওকে, আমাদের মহান বিজয় দিবসে আমরা সবাই যুক্ত হয়েছি বিজয়ের জন্য। তো আমি প্রত্যেকের বিজয় কামনা করি। প্রত্যেকে আপনারা আপনার স্বপ্নের চেয়েও বড়। তো যারা আমি বলছি, যারা এই মুহূর্তে আমাদের সামনে আছেন, যারা আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন। ঠিক আছে, বাংলাদেশের চমৎকার একটা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোর্স চালু আছে, গুচ্ছ কম্বো ব্যাচ। এটা মূলত আরইউ প্লাস গুচ্ছ কম্বো ব্যাচ। যারা আরইউতে পরীক্ষা দিবেন, আরইউর জন্য এটা একটা কম্বো ব্যাচ। এখানে বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, সাধারণ জ্ঞান, 3টা সাবজেক্টে আমরা আপনাকে দায়িত্ব নিয়ে পড়াবো। ইংরেজির জন্য প্রায় 20টা ক্লাস, জিকের জন্য প্রায় 30টা ক্লাস এবং বাংলার জন্য প্রায় 20টা ক্লাস। এখন বলতে পারেন ভাই এতগুলো ক্লাস কিভাবে নেবেন? এতগুলো ক্লাস মূলত হচ্ছে আমাদের 15টা করে লাইভ ক্লাস, আর বাকিগুলো হচ্ছে রেকর্ড আর্কাইভ ক্লাস থাকবে, আপনারা ওইগুলো ক্লাস করে নিতে পারবেন। তো এই প্রত্যেকটা ক্লাস শেষে আমরা প্রত্যেকটা টপিক্সের এক্সাম নিব এবং সলভ দেব। আপনি পরীক্ষা দিয়ে আপনার সলভ অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে আমি বলবো, যারা ভর্তি হতে চান, যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, কোর্স ফি আপনাদের বিজয় দিবস উপলক্ষে আমরা কোর্স ফি নিচ্ছি। এইটার কোর্স ফি ছিল 1500 টাকা। কোর্স ফি ছিল আমাদের 3টা সাবজেক্টে একসাথে কোর্স ফি ছিল 1500 টাকা। যারা এই বিজয় দিবস উপলক্ষে আমরা 20 তারিখ পর্যন্ত আমরা অফার দিচ্ছি। আমাদের এই বর্তমান কোর্স ফি হচ্ছে 999 টাকা, 999 টাকা। যারা আমাদের এই গুচ্ছ কম্বো ব্যাচটাতে ভর্তি হতে চান, এখনই একটু আরইউ লিখে কমেন্ট করেন, যারা ভর্তি হতে চান, অথবা গুচ্ছ লিখে কমেন্ট করেন, অথবা জিএসটি লিখে কমেন্ট করেন। আমি আপনাদেরকে দিন শেষে একটা কথাই বলি, আপনাদের একটা আইডেন্টিটি দরকার। জিএসটি অধিভুক্ত যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোতে আপনি চান্স পেলে ভালো একটা আইডেন্টিটি পাবেন। ঠিক আছে, তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু, আমরা 1 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। তো আপনারা সবাই একটু আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে দিয়ে যে আমার নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আমি 1 মিনিটের জন্য আসছি।
যুদ্ধই জীবন, যুদ্ধই আমরা তিনজন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। একবার যুদ্ধে হেরে যাওয়ার পর বারবার যুদ্ধ করে যে সফল হতে চায় সেই আসল যোদ্ধা। আর এডমিশন যুদ্ধে তোমাকে সফল করার প্রত্যয় নিয়েছি আমরা তিনজন। ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেলেও তোমার সামনে এখনো রয়েছে রাবি, চবি, জাবি, জবি, বিউপি গুচ্ছ সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুবর্ণ সুযোগ। আর তাই তোমার জন্য আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান ডেডিকেটেড ব্যাচ, যেখানে থাকছে বাংলার জন্য 15টি ক্লাস, ইংরেজির জন্য ডেডিকেটেড 15টি ক্লাস, এবং সাধারণ জ্ঞানের জন্য 15টি ক্লাস। এছাড়াও গুচ্ছের মৌলিক জিকের টোটাল 10টি ডেডিকেটেড লাইভ ক্লাস। এছাড়াও থাকছে ক্লাস টেস্ট, উইকলি টেস্ট এবং প্রতিটা বিশ্ববিদ্যালয় অনুরূপ ফাইনাল মডেল টেস্ট। আর পিডিএফ লেকচার শিট, ওয়েবসাইট সাপোর্ট এবং 24 আওয়ার্স প্রবলেম সলভিং সাপোর্ট তো থাকছেই। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, এই ডেডিকেটেড ব্যাচের কোর্সই কত? এই ডেডিকেটেড ব্যাচের কোর্সই হচ্ছে 1499 টাকা, কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি হলে তুমি মাত্র 999 টাকায় ভর্তি হতে পারছো। দেখা হচ্ছে আমাদের 3 শিক্ষকের সাথে। যারা যারা ভর্তি হতে চান তারা আরইউ লিখে কমেন্ট করেন অথবা জিএসটি লিখে কমেন্ট করেন। যারা আজকে ভর্তি হবেন, যদি এরকম হয় যে ভাই আমার কিছু টাকা সমস্যা আছে, আমার কাছে এত টাকা আছে, আপনারা ভর্তি হন, সমস্যা নেই। আর বাকি টাকা প্রয়োজন আপনি ডিউ হিসেবে রাখবেন, পরবর্তীতে আপনি পে করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা পরের স্লাইডে চলে আসি। বলছে বেলা একটু দেখেন, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। উক্তিটি কোন গল্পের? উক্তিটি কোন গল্পের? শেষ বেলা, একটু খেয়াল করি প্রশ্নটা কি বলছে। শেষ বেলা খালে, খাল বিলে আছে না, খাল বিলে খালে এখন পুরো ভাটা। এই উক্তিটি কোন গল্পের? আপনারা যে গল্পগুলো পড়ছেন এই গল্পগুলোর মধ্যে কোন গল্প? মাসি পিসি, নাকি রেনকোট, নাকি অপরিচিতা, নাকি বিলাসী? কোন গল্পের বলেন তো? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কী হবে? 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু কমেন্ট করি আমরা। 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে বলেন দেখি। একত্রিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? দেখেন, এই মাসি পিসি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসে। যেমন যেখান থেকে আসে, যেমন পুলটা ছিল কংক্রিটের। পুল এই যে পুল বা ব্রিজ যেটাকে আমরা বলি পুল, এই পুলটা কি ছিল? পুলটা ছিল কংক্রিটের। কি ছিল? পুলটা ছিল কংক্রিটের। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে। পুলটা কিসের ছিল? পুলটা ছিল কংক্রিটের। পুলটা কিসের ছিল? পুলটা ছিল কংক্রিটের। পুলটা ছিল কি? কংক্রিটের। একটু খেয়াল করেন, অনেকটা পথ যেতে হবে কৈলাস, উক্তিটি কার? দেখো, অনেকটা পথ যেতে হবে কৈলাস। অনেকটা পথ যেতে হবে কৈলাস, এটা কার উক্তি? অনেকটা পথ যেতে হবে কৈলাস, এটা কার উক্তি? এটা কার উক্তি? অনেকটা পথ যেতে হবে কৈলাস, এটা কে বলছে? একটু খেয়াল করেন, এটা কে বলছে? অনেকটা পথ যেতে হবে কৈলাস, এটা কে বলছে? এই উক্তিটি ছিল পিসির। উক্তিটি ছিল কার? পিসির। উক্তিটি ছিল কার? পিসির। উক্তিটি ছিল পিসির। অনেকটা পথ যেতে হবে, কার উক্তি? পিসির উক্তি। এরকম গুরুত্বপূর্ণ কিছু আরো উক্তি আছে। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো বটে, উক্তিটি কার? দেখেন, বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো বটে। এটা কি? আমাদের কল্যাণ, আমাদের এই যে জামাই যে আছে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহদের যে জামাই আছে, আল্লাহদের জামাইকে ইন্ডিকেট করে বলতেছে যে কি বলে? বজ্জাত হোক, ঠিক আছে, বজ্জাত হোক,
তারপর হচ্ছে আমরা বলি না খুনে হোক জামাই তো বটে, জামাইরে কি করতে হবে, তারা ছাগল বিক্রি করে খাওয়াইছিল। তাহলে এই উক্তিটি কার? অনেক এই যে আমাদের বজ্জাত হোক খুনে হোক জামাই তো বটে, উক্তিটি ছিল পিসির। উক্তিটি ছিল কার? পিসির। তো মূলত আমাদের এটা নেওয়া হয়েছে মাসি পিসি গল্প থেকে উক্তিগুলো। এই উক্তিগুলো একটু পড়বেন, মাসি পিসি থেকে এখান থেকে প্রশ্ন আসে। আহা বৃষ্টি জমজম, একটু খেয়াল করেন, আহা বৃষ্টির জমজম বোল, এই বাক্যতে বোল শব্দের অর্থ কি? বোল শব্দের অর্থ কি একটু খেয়াল করেন, এখানে বোল শব্দের অর্থ কি বোঝানো হচ্ছে? বোল শব্দের অর্থ কি? মূলত বোল শব্দের অর্থ হচ্ছে মঞ্জুরি, মকুল, ফুল, প্রবশ, পুষ্প, কুসুম, ঝড়ি। ঠিক আছে, তাহলে একটু দেখেন এই বোল, আমরা বলি না এই যে আমের বোল, এটা মূলত কিসে কি বোঝাচ্ছে? এই বোল শব্দটির অর্থ হচ্ছে মঞ্জুরি, মঞ্জুরি। বোল শব্দের অর্থ হচ্ছে মঞ্জুরি, মঞ্জুরি। বোল শব্দের অর্থ কি? বোল শব্দের অর্থ হচ্ছে মঞ্জুরি। বোল শব্দের অর্থ কি? বোল শব্দের অর্থ হচ্ছে মুকুল। বোল শব্দের অর্থ হচ্ছে মুকুল। বোল শব্দের অর্থ কি? মুকুল। বোল শব্দের অর্থ হচ্ছে মুকুল। বোল শব্দের অর্থ কি? মুকুল। বোল শব্দের অর্থ আরো আছে, বোল শব্দের অর্থ আছে ফুল। বোল শব্দের অর্থ কি? ফুল। আমের বোল, আমের মুকুল। ঠিক আছে, বোল শব্দের অর্থ হচ্ছে পুষ্প, পুষ্প, পুষ্প। ঠিক আছে, পুষ্প, পুষ্প, পুষ্প। আরো আছে কুসুম, কুসুম, কুসুম। এগুলো হচ্ছে আমাদের এই বোল শব্দের সমার্থক শব্দ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কুসুম। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কুসুম। রাইট অ্যান্সার হবে কুসুম। রাইট অ্যান্সার কি হবে? কুসুম। রাইট অ্যান্সার কি হবে? সরি সরি কি বলছি, মুকুল। রাইট অ্যান্সার কি হবে? মুকুল। বোল শব্দের অর্থ কি? মুকুল, মুকুল, মুকুল। বোল, মুকুল, কুসুম। ঠিক আছে, এগুলো হচ্ছে বোল শব্দের সমার্থক শব্দ। 32 নম্বরের অ্যান্সার, রাইট অ্যান্সার হবে ক। রাইট অ্যান্সার হবে ক। ওকে, একটু আসি। বলছে যে অপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা। চরণটিতে কবিতার ও কটা বাজে? আচ্ছা নেই, সমস্যা নেই, শুরু হইলে বইল। ঠিক খেয়াল করো, অপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা, ব্যথা, ব্যথা। চরণটিতে কি বোঝানো হয়েছে? চরণটিতে কি বোঝানো হয়েছে একটু খেয়াল করেন। কবিতায় কি বোঝানো হয়েছে এখানে? চরণটিতে কি বোঝানো হয়েছে? এখানে কি বোঝানো হয়েছে একটু খেয়াল করেন। চরণটি কোন কবিতার? চরণটি কোন কবিতার? একটু খেয়াল করেন। বলছে অপেক্ষায় ঋতুরাজ কবি কেন দেও ব্যথা। এখানে এখানে কোন কোন বলা হয়েছে বলেন? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এখানে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? হৃদয়টা কি করছো? মার দেওয়া দরকার তোমার এখন। এখানে প্রতিদিন 2 বার লিখছো, এখানে প্রতিদিন হবে, এখানে হবে তাহারই পরে মনে। এটা কোন কবিতার লাইন? এটা হচ্ছে তাহারই পরে মনে কবিতার লাইন। এটা কোন কবিতার লাইন? তাহারই পরে মনে কবিতার লাইন। তাহারই পরে মনে কবিতার লাইন। কি সমস্যা কি? ও দাও আমার কাছে, দাও আমার হাতেই দাও, সমস্যা নেই। এখন তো জিকে ক্লাস হওয়ার কথা অর্ণব ভাইয়ার। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা শেষ হলে জিকে ক্লাস হবে। ঠিক আছে বোন, আমাদের এই ক্লাসটা হলে জিকে ক্লাস হবে। তাহলে একটু অপেক্ষা করি আমরা, দ্রুত আমরা শেষ করছি। এরপরে আসি, দেখেন আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। ফেব্রুয়ারি 1969 কবিতায় ব্যবহৃত চরণটি জাতীয় জীবনে কোন দিকটি তুলে ধরা হয়েছে? এখানে দেখেন তো কি আছে? ভাষা আন্দোলন, গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, স্বদেশী আন্দোলন। এখানে রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু বলেন তো দেখি, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে এখানে? সবাই একটু কমেন্ট করেন তো দেখি, রাইট অ্যান্সার কি হবে? মূলত বলছে আবার কৃষ্ণচূড়া, এই মূলত এই যে ফেব্রুয়ারি 1969 এটা কি? ফেব্রুয়ারি 1969 এটা কোন প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? একটু খেয়াল করি, কোন প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? এটা কোন প্রেক্ষাপটে রচিত? এটা মূলত ভাষা আন্দোলন। ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কোন প্রেক্ষাপটে রচিত? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এরপর আসি, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? সবাই একটু বলেন তো, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? সংগ্রামের, মুক্তির, বিজয়ের না ঐতিহ্যের? একটু বলেন তো দেখি, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? সবাই একটু বলেন তো, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? সবাই একটু বলেন তো, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক?
কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এখানে রাইট অ্যান্সার কি হবে? আমি কিংবদন্তির কথা বলছি, এটা কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। ঐতিহ্যের প্রতীক। কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। তারপর আসি স্বৈর। স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন পরীক্ষা এগুলো আসবে। স্বৈর শাসক, আমাদের স্বৈর শাসক যেহেতু ছিলেন, এর জন্য কি হবে? স্বৈর শব্দটির সন্ধি বিচ্ছেদ কিন্তু আসবে। স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমি গত ক্লাসে বলছি স্বৈর, গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে আপনার স্বদেশ, তারপর হচ্ছে বিজয় উল্লাস, এই শব্দগুলো, তারপর হচ্ছে কি বলে যে অধ্যাদেশ, নির্বাচন, ঠিক আছে, এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ আসবে, ঠিক আছে। তো একটু সবাই একটু খেয়াল করি, রাইট অ্যান্সার কী হবে একটু বলেন তো, রাইট অ্যান্সার কী হবে? স্বৈর শব্দের রাইট অ্যান্সার কী হবে? স্বৈর শব্দের রাইট অ্যান্সার কী হবে? এক কথায় বারবার বলবেন না, ওকে ঠিক আছে, বলবো না, সমস্যা নেই। স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? স্বৈর শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সযোগ ইর। সযোগ ইর হবে স্বৈর। সযোগ ইর হবে কি? স্বৈর। এরপর একটু আসি লোকভয়। লোকভয় সমাসবদ্ধ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? লোকভয় শব্দের একটু খেয়াল করেন, লোকভয় শব্দের সমাসবদ্ধ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? কমেন্ট করেন। ওকে, রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি, রাইট অ্যান্সার কি হবে? লোকভয় শব্দের রাইট অ্যান্সার কি হবে? লোকভয় শব্দের রাইট অ্যান্সার কি হবে? লোক থেকে ভয় হবে কি? লোকভয়। লোক থেকে ভয় হবে কি? লোকভয়। লোক থেকে ভয় হবে কি? লোকভয়। তারপর একটু খেয়াল করেন, নিচের কোনটি বিদেশি উপসর্গজাত শব্দ নয়? নয়, এ নয় নাই এগুলো একটু খেয়াল রাখবেন। নয় নাই এগুলো একটু বেশি করে খেয়াল রাখবেন। নয় নাই এগুলো একটু বেশি করে খেয়াল রাখবেন। নয় নাই এগুলো একটু খেয়াল রাখবেন। যেমন আমরা দেখি এখানে বলছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কি? আমাদের উপসর্গ আছে, একটা হচ্ছে তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। একটা কি? খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা, খাঁটি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ। তৎসম উপসর্গ একটা, খাঁটি বাংলা উপসর্গ একটা। তৎসম আর একটা হচ্ছে খাঁটি বাংলা। তৎসম উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ হচ্ছে 20টা। আর খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। যেমন অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অনু, কতকু, নিপাতি, বিবর, রাম, শশা, সুহা, এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আর তৎসম উপসর্গ কি? প্র, পরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নি, নির, অতি, অদি, অনু, অব, অবি, অবি, উপ, উত, এগুলো হচ্ছে আমাদের খাঁটি বাংলা, সরি, তৎসম বা সংস্কৃত উপসর্গ। এছাড়া আছে কি? বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গতে কি আছে? বিদেশি উপসর্গগুলোতে আছে আরবি উপসর্গ আছে, ফার্সি উপসর্গ আছে, তারপর হচ্ছে হিন্দি উপসর্গ আছে, ঠিক আছে। তাহলে আরবি উপসর্গ কি? আরবি উপসর্গ আমরা জানি আম, খাস, লাগর, বাজে, খয়ের। আম, খাস, লাগর, বাজে, খয়ের। তারপর হচ্ছে ফার্সি উপসর্গ কি? ব, নিম, ফি, দর, বেকার, বদনা, কম্বর। তাহলে ব, নিম, ফি, দর, বেকার, বেকার, বদনা, কম্বর, এই দুটো হচ্ছে ফার্সি উপসর্গ। এই দুটা কি? এই দুটো হচ্ছে ফার্সি উপসর্গ। এবার আছে ব, কলম। তাহলে ব, নিম, ফি, দর, এটাও কি? এটাও ফার্সি উপসর্গ। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বিকাল, বিকল, বিকল। তাহলে আশু, বিনি, আশু, বিনি, এখানে বি শব্দটা, বি শব্দ, এই যে বি শব্দটা, বি উপসর্গটা আমাদের খাঁটি বাংলা তো আছে, খাঁটি বাংলা তো আছে, আবার তৎসম তো আছে। কোথায় আছে? খাঁটি বাংলা তো আছে, তৎসম তো আছে। তাহলে দেখেন এই তিনটা হচ্ছে ফার্সি উপসর্গ, আর এটা হচ্ছে খাঁটি বাংলা এবং তৎসম উপসর্গ। তার মানে নিচের কোনটি বিদেশি উপসর্গ জাত শব্দ নয়? তার মানে হচ্ছে বিকল। রাইট অ্যান্সার কি হবে? বিকল। ওকে, এরপর দেখেন নিচের কোনটি দেখেন উদ্ধৃত শব্দের বিপরীতার্থক বা বিপরীতজনক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? ওকে, এখানে রাইট অ্যান্সার হবে পতিত। রাইট অ্যান্সার কি হবে? পতিত। জড়িত শব্দের, কারণ জড়িত শব্দের অর্থ হচ্ছে জড়িত শব্দের বিপরীত হচ্ছে উঠতি। জড়িত শব্দের বিপরীত কি? উঠতি। জড়িত শব্দের বিপরীত হচ্ছে উঠতি। একটু খেয়াল করেন, জড়িত উঠতি। উদ্যত হচ্ছে উদ্যত হবে এখানে বিনীত, ঠিক আছে। বাল্য হবে বার্ধিত। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে, ও চলে গেছে। এবার আসি তোমার মতো, একটু খেয়াল করো, তোমার মতো এই বাক্যে দেখো, তোমার মতো বাক্যটি সংক্ষিপ্ত বিপরীতার্থ কি? তোমার মতো, তোমার মতো, তোমার মতো, একটু খেয়াল করো, তোমার মতো, সবাই একটু খেয়াল করো, তোমার মতো, এটা রাইট অ্যান্সার কি হবে?
রাইট অ্যান্সার কি হবে? তোমার মতো এটা কি হবে? তাদৃশ। তোমার মতো 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 কি হবে? তাদৃশ। একটু খেয়াল করো, তোমার মতো এটা কি হবে? তাদৃশ। শিখাবি জানিয়ে আসো সবগুলোরে। এটা কি হবে? রাইট অ্যান্সার হবে তাদৃশ। রাইট অ্যান্সার কি হবে? তাদৃশ। তাদৃশ। এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন আমি আলোচনা করলাম। একটু খেয়াল করো, কোনটি ঐকদেশিক আধিক্য একটু খেয়াল করো, অধিকরণ কারক। ঐকদেশিক মানে কি? ঐকদেশিক জিনিসটা কি বলেন তো দেখি? কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন আসছে। ঐকদেশিক ঐকদেশিক জিনিসটা কি? ঐকদেশিক হচ্ছে যে একটা কিছু খেয়াল করেন, ঐকদেশিক মানে হচ্ছে অধিকরণ কারকের মধ্যে আমাদের অনেকগুলো প্রকারভেদ আছে। ঐকদেশিক অধিকরণ আছে, অভিব্যাপক অধিকরণ কারক আছে, ঠিক আছে। তারপরে বিষয়াধিকরণ কারক আছে। যেমন বিষয়াধিকরণ কি? বিষয়াধিকরণ হচ্ছে যেমন আমরা কোনো বিষয়কে নির্দেশ করি। যেমন আমরা যদি বলি সাকিব ক্রিকেটে ভালো, টিনা অঙ্কে ভালো, রহিম ব্যাকরণে ভালো, অর্ণব জিকে ভালো, তাহলে কি এই যে বললাম এগুলো হচ্ছে বিষয়াধিকরণ কারক। এগুলো কি? বিষয়াধিকরণ কারক। তারপর আমরা যদি বলি অভিব্যক্তি, অভিব্যাপক কি? অভিব্যাপক হচ্ছে যে আমরা বলি না নদীতে পানি আছে, একটা নদী, একটা নদীতে কি নদী সমস্ত অংশটুকু জুড়ে, এটাকে বলা হয় সমস্ত একটা জায়গা আমরা যদি বলি এটা হচ্ছে নদী, এই নদীর সমস্ত জায়গাটা জুড়ে কি আছে? পানি আছে। তাহলে একটা বৃহত্তম স্থানের সবটা জায়গা জুড়ে যখন কোনো কিছু থাকে তাকে বলা হয় অভিব্যাপক। তাকে কি বলা হয়? অভিব্যাপক। অভিব্যাপক। অভিব্যাপক অধিকরণ কারক। একটা সম্পূর্ণ জায়গা, যেমন আমরা যদি বলি নদীতে পানি আছে, গ্লাসে পানি আছে, তার মানে গ্লাস সম্পূর্ণটা জায়গা জুড়েই পানি আছে, নদী পুরোটা জুড়েই পানি আছে। আর বলছে ঐকদেশিকটা কি? ঐকদেশিক হচ্ছে মনে করেন বিশাল বড় একটা নদী, তার মধ্যে এখানে একটা নৌকা বাঁধা আছে, এখানে কি আছে? একটা নৌকা বাঁধা আছে। তার মানে বৃহত্তম জায়গার মধ্যে যদি সংক্ষিপ্ত কোনো জায়গায় কোনো কিছু থাকে সেগুলোকে বলা হয় ঐকদেশিক। যেমন আমরা যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, ঠিক আছে, তাহলে ভিক্ষুককে একটু খেয়াল করেন, ভিক্ষা দেহ তারে, বলছে ভিক্ষা দেহ তারে, তাহলে ভিক্ষা কই থেকে দেয়? ভিক্ষা কই থেকে দেয়? তার অনেক টাকা পয়সা আছে, এখান থেকে এই একটুখানি অংশ কাক কি দেয়? ভিক্ষা দেয়। তাহলে অনেক জায়গা থেকে যদি আমরা একটু কোনো কিছু দেই সেগুলোকে বলা হয় ঐকদেশিক। যেমন এখানে দেখেন নদীতে পানি আছে, এটা কি হবে? এটা হবে অভিব্যাপক। এটা কি হবে? এটা হবে অভিব্যাপক। তারপর আছে প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্যটা বাদ দেন, এটা হবেই না, এখানে আসবে না। দেখেন রকিব অঙ্কে ভালো, তাহলে রকিব অঙ্কে ভালো এটা কি? এটা হচ্ছে বিষয়াধিকরণ কারক। এটা হচ্ছে বিষয়াধিকরণ কারক। বিষয়াধিকরণ কারক। প্রভাতে সূর্যটা এটা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? সময় অধিকরণ কারক। নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এটা কি? সময় অধিকরণ কারক। তাহলে একটু খেয়াল করেন, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ভিক্ষা দেহ তারে। তাহলে ভিক্ষা কই থেকে দেই? অনেকগুলো থেকে একটু খালি আমরা ভিক্ষা দিই, ঠিক আছে। তার মানে অনেক জায়গার মধ্যে একটু যদি জায়গা থাকে সেগুলোকে আমরা বলি ঐকদেশিক। যেমন আমরা যদি বলি আকাশে চাঁদ আছে, তাহলে পুরো আকাশের মধ্যে এখানে একটু চাঁদ আছে, পুরো আকাশ আমরা বলি আকাশের নক্ষত্র আছে, পুরো আকাশের মধ্যে এখানে একটু নক্ষত্র আছে। তাহলে অনেকগুলো, আমরা যদি পুকুরে মাছ, অনেকটা বড় জায়গার মধ্যে যদি ক্ষুদ্র অংশ যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি ঐকদেশিক। আর যদি পুরোটা জায়গা জুড়ে থাকে সেটাকে আমরা বলি অভিব্যাপক। আর কোনো বিষয় বোঝালে সেটাকে আমরা বলি বিষয়াধিকরণ। আর কোনো সময় নির্দেশ করলে আমরা বলি সময়াধিকরণ কারক, ঠিক আছে। ওকে, এরপর একটু আসি আমরা। বলছে অমোঘ, একটু খেয়াল করেন, অমোঘ মহাপ্রাণ ধ্বনি কোনটি? এখানে মহাপ্রাণ ধ্বনি আছে কোনটা? খুঁজে বের করেন। মহাপ্রাণ কোনটা আছে? মহাপ্রাণ কোনটা আছে? যে অল্পপ্রাণ মহাপ্রাণের একটা ছক আছে, আপনাদের খুব ব্যস্ততা না হয় আমি ছকটা আঁকায় আপনাদেরকে পড়াইতে পারতাম। ঠ আর ধ, এখানে রাইট অ্যান্সার হবে ঠ আর থ। বলছে একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য আবর্তনা করলে কোনটি ব্যবহৃত? মানে একটা বাক্য শেষ হয় নাই, একটা বাক্য আনকমপ্লিট বাক্য, একটা বাক্য শেষ হওয়ার আগে আমরা আরেকটা বাক্য শুরু করছি, সেখানে আমরা কি ব্যবহার করি? একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের আবর্তন হলে সেখানে আমরা ক্লোন ব্যবহার করি। কি ব্যবহার করি? ক্লোন ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি? ক্লোন ব্যবহার করি।
ক্লোন ব্যবহার করি। এরপর আসেন আছে এখানে দেখেন এই শব্দটি পারিভাষিক শব্দ কি? পারিভাষিক শব্দ কি একটু সবাই বলেন তো? পারিভাষিক শব্দ কি হবে? পারিভাষিক শব্দ কি হবে? সরকারি ইস্তেহার। সরকারি ইস্তেহার রাইট অ্যান্সার হবে সরকারি ইস্তেহার। রাইট অ্যান্সার কি হবে? সরকারি ইস্তেহার। এরপর দেখেন দেখেন এখানে আছে শোধিত, একটু খেয়াল করেন, শোধিতি সাধিতি, শোধিতি শোধিতি থেকে হচ্ছে শোধিতি, একটু খেয়াল করেন। এখানে বলছে প্রায় সমচ্চারিত সঠিক অর্থ কোনটি? এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? কঠোর, একটু খেয়াল করেন, কঠোর। এখানে কি হবে? এখানে রাইট অ্যান্সার কি হবে বলুন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? 45। রাইট অ্যান্সার কি হবে? মূলত এখানে বোঝাচ্ছে কি শোধিতি সাধিতি। এটার সাথে আমরা ওই ইংরেজিতে পড়ছিলাম না, ইংরেজিতে এটাকে কি বলে? অ্যানালজি বলে মেবি, অ্যানালজি। হ্যাঁ ঠিক আছে। যেমন যদি হয় বাবা মা, তাহলে কি হবে? সরি, মনে করেন যে বাবা মা, এটার সাথে কি হবে? খালা খালু হইতে পারে। মানে কি একটার সাথে আরেকটা মিলতেছে কোনটা? এটা হবে কোঠার আর হচ্ছে ব্যাত পাঠ, কুঠার ব্যাত পাঠ। ওকে, তো আপনাদের সাথে এই মুহূর্তে এতক্ষণ আমি যুক্ত ছিলাম। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে এতক্ষণ যুক্ত থাকার জন্য। তো আপনারা যারা মূলত আমাদের গুচ্ছ কম্বো ব্যাচটাতে ভর্তি হতে চান, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই ব্যাচটাতে যারা ভর্তি হতে চান, আপনাদের জন্য আজকে বিজয়ের উৎসব। কোর্স ফি মাত্র 999 টাকা। 999 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবেন। যদি আজকে এখন ভর্তি নাও হইতে পারেন, আপনারা যদি চান যে ভাই আমি এখন ভর্তি হতে পারতেছি না, আমি একটু পরে ভর্তি হবো বা কালকে ভর্তি হবো বা পরশু ভর্তি হবো, ঠিক আছে, আপনি জাস্ট একবার খালি আর ইউ কমেন্ট করে রাখেন, আর ইউ কমেন্ট করে রাখেন, অথবা জিএসটি কমেন্ট করেন, জিএসটি আমি যেভাবে লিখছি এভাবে জাস্ট কমেন্ট করেন। আপনাদের এই মুহূর্তে আমাদের ক্লাস শেষ হলেই 10:30টায় আপনাদের জিকে ক্লাস শুরু হবে, সেই জন্য সবাই প্রস্তুতি নেন। আর আপনাদেরকে আমি বলি, আমরা এই 3 জন শিক্ষক, জিকে অর্ণব স্যার, ইংরেজি আমির স্যার, আমি রাশেদ স্যার, আপনাদেরকে 3 জন আমরা দায়িত্ব নিয়ে পড়াবো। তো আপনার প্যারা নেওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই। আপনার গুচ্ছ অধিভুক্ত একটা বিশ্ববিদ্যালয় আমরা নিশ্চিত করে দিব ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে বদ্ধপরিকর থাকবো, আপনারা জাস্ট আপনাদের কাজটা করবেন, পড়াশোনাটা করবেন। আমরা যে গাইডলাইন দেবো, ইনস্ট্রাকশন ফলো করবেন, পড়াগুলো দিলে পড়াগুলো পড়বেন, ক্লাসগুলো নিলে ক্লাসগুলো সলভ করবেন। আমরা এখন এমসিকিউ সলভ ক্লাস এগুলো ফ্রি দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা টপিক বেস ক্লাসগুলো আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে। ইতিমধ্যে আমাদের সাথে শত শত শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। আপনারাও যারা আমাদের সাথে যুক্ত হবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রাইভেট ব্যাচে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। যাচ্ছি না, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 9টায়, সেম পেজ সেম চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। ও আরেকটা কথা, যারা ইউটিউবে এই ক্লাসগুলো পেতে চান, তারা একটু কষ্ট করে রাশেদ স্যার লিখবেন। রাশেদ স্যার লিখে এই ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড পাবেন। রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো রেকর্ডেড পাবেন। আপনারা চাইলে ইউটিউব থেকেও এই ক্লাসগুলো করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যারা ভর্তি হতে চান আমাকে একটু পেজে নক দেন, শিখা পেজে নক দেন। ওকে, আল্লাহ হাফেজ।